আজকে শেয়ার করব আমরা নানু বাড়িতে গিয়ে কি করলাম আর কি খেলাম এবং নানু আমার জন্য কি তৈরি করেছে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার পিঠা। তো কলার পিঠা বানানো হয়েছিল নানু বাড়িতে। আর এছাড়াও দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে কিন্তু মুরগির মাংস বসিয়ে দেওয়া হয়েছে। আর নানুর হাতের মুরগির মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম। তারপর এখানে নানু একটা তরকারি রান্না করেছিল বেগুন দিয়ে আর মাছ দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন কচুরমুখী তোলা হচ্ছে। তো আমাদের নানু বাড়ির উঠানে অনেকগুলো কচুরমুখী হয়েছে, তো সবাই মিলে আমরা সেটি তুলছি। আর এই কচুরমুখী দিয়ে নানু আমাদের জন্য ডাউল তৈরি করেছিল, তো সেই ডাউলের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমার নানু কিন্তু এখানে সিদ্ধ করে নিয়েছে। আর সিদ্ধ করে নেওয়ার পর হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে একটু গলিয়ে নিচ্ছে। যেহেতু এটি দিয়ে ডাউল তৈরি করা হবে তাই হাতের সাহায্যে খুব ভালোভাবে এটিকে গলিয়ে নিচ্ছে। আর গালিয়ে নেওয়ার পর এখানে কিন্তু মাছ সিদ্ধ দেওয়া হবে আর এটিকে মাছ দিয়ে তৈরি করা হবে। তো এখানে কিন্তু মাছ লবণ মরিচ হলুদ দিয়ে আমার নানু সিদ্ধ দিয়ে দিল। তো সিদ্ধ হওয়ার পরে দেখতে পাচ্ছেন সিদ্ধ কিন্তু একদম হয়ে গিয়েছে। আর সিদ্ধ হওয়ার পর এগুলোকে কিন্তু ঠান্ডা করে তারপর খুব ভালোভাবে এগুলোর কাটা বেছে নিতে হবে। আর এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন ডাউল কিন্তু আমার নানু বসিয়ে দিয়েছে। এখানে কিন্তু পরিমাণ মতো মরিচ দিয়ে দিল। সেজন্য আপনারা আপনাদের প্রয়োজন মতো মরিচটাকে দিয়ে নেবেন। আর মরিচের পর কিন্তু এখানে স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করা হলো। তো এখানে কিন্তু লবণটাকে দিয়ে দিতে হবে। আর এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিল। আর যে মুখিটা নানু গালিয়ে রেখেছিল সেই মুখিটা কিন্তু এখন দিয়ে দিল। আর এই মুখিগুলো দেওয়ার আগে কিন্তু পানির মধ্যে উপকরণগুলোকে দেওয়া হয়েছে। আপনারা চাইলে মুখি দেওয়ার পর সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন। আর পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, একদম ঘন না আবার একদম পাতলাও না। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনবরত নাড়তে রয়েছে আমার নানু। আর এই ডাউল রান্না করার সময় কিন্তু অবশ্যই অনবরত এদিকে নাড়তে থাকতে হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু এখানে তোলা হচ্ছে। এগুলো কিন্তু কাটা বাছতে হবে। সেজন্য প্রথমত এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর কিন্তু একে একে সকল মাছের কাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে, যাতে ডাউলের মধ্যে কোনো প্রকারের কাটা না থাকে। আর এই মাছ দেওয়ার ফলে কিন্তু ডাউলটা খেতে আরও বেশি মজাদার হয়ে যায়। তো চেষ্টা করবেন এই ডাউলটা তৈরি করার জন্য যে কোনো ধরনের মাছ ব্যবহার করার জন্য। তো তারপরে কিন্তু ডাউলটা অনেকটাই হয়ে এসেছে। আর আমার নানু কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করেনি, অনবরত কিন্তু অবশ্যই নাড়তে হবে ডাউলটা। তো তারপর এখানে সামান্য পরিমাণে আবার একটু হলুদ দিয়ে দিল। আর এই পর্যায়ে কিন্তু সকল মশলাগুলোকে দিতে হবে। আর ঠিক এরকমভাবে কিন্তু সকল মশলাগুলোকে অ্যাড করতে হবে ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনবরত নাড়তেই রয়েছে আমার নানু। আর এটার ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। তো তারপর এখানে জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো। আর জিরার গুঁড়া দেওয়ার পরে ধনিয়ার গুঁড়াও অ্যাড করা হলো। আর যেহেতু এখানে মরিচ দেওয়া হয়েছে অনেকগুলো, তাই মরিচগুলোর একটু পরিমাণ মতো দিতে হবে। তো তারপর এখানে সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে দিল আর দারচিনি দিয়ে দিল। আর এই পর্যায়ে কিন্তু সাদা এলাচ এবং কালো এলাচগুলোকে দিয়ে দিতে হবে। আর সকল উপকরণগুলোকে দিয়ে দেওয়ার পরে কিন্তু এই ডাউলটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে কিংবা চুলার মধ্যে রাখতে হবে। তো তারপর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল। এটি দেখতে লাল মনে হলো, এটি কিন্তু আদা বাটা এবং রসুন বাটা। আর সকল উপকরণগুলো কিন্তু প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এবার শুধু এই ডালটাকে খুব ভালোভাবে রান্না করা। আর এখানে কিন্তু নানু সকল উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছে। আর একদম শেষের দিকে গিয়ে কিন্তু সেই সিদ্ধ মাছগুলোকে দিতে হবে। আর তার আগে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। আর এরপর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হবে বা কিংবা পেঁয়াজ ব্যবহার করা হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার নানু পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো চেষ্টা করবেন ঠিক এরকমভাবে পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার জন্য কিংবা এই পর্যায়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার জন্য। আমার নানু দুই ক্ষেত্রেই পেঁয়াজ ব্যবহার করেছে, এই ডাউলের মধ্যেও পেঁয়াজ ব্যবহার করেছে এবং যখন তেলে দিয়েছে তখনও পেঁয়াজ ব্যবহার করেছে। তো আপনারা চাইলে যে কোনো এক ক্ষেত্রে কিংবা দু ক্ষেত্রেই কিন্তু পেঁয়াজ ব্যবহার করতে পারে। আর পেঁয়াজটা ব্যবহার করার পর কিন্তু অনবরত নাড়া হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু দানাদার ভাব রয়ে গিয়েছে। আর এই দানাদার ভাবগুলোকে ছাড়ানোর জন্য এখানে কিন্তু ঘোটা দেওয়া হচ্ছে। তো আমাদের এলাকার ভাষায় থেকে ঘোটাই বলা হয়, তো আমি জানি না আপনাদের এলাকার ভাষায় থেকে কি বলে। আর ঘুটনি দিয়ে ঘোটা দিলে কিন্তু সেই দানাদার ভাবগুলো থাকবে না। তো চেষ্টা করবেন এইভাবে ঘুটনি দিয়ে এগুলোকে ঘোটার জন্য। আর আমার নানু প্রায় 5 মিনিটের মতো এগুলোকে এরকমভাবে ঘুরে নিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিন্তু বাছা হয়ে গিয়েছে। আর এবার এই মাছগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এই পর্যায়ে কিন্তু নানু এখন এই মাছগুলোকে এখন দিয়ে দিবে।
প্রায় 10 থেকে 12 মিনিট পর মাছগুলোকে দেওয়া হচ্ছে। 10 থেকে 12 মিনিট কিন্তু খুব ভালোভাবে এগুলোকে জাল করে নেওয়া হয়েছে। আর আপনার আগুনটা হয়তো দেখে বুঝতেই পারছেন, আগুনটা কিন্তু খুব কড়া করে জ্বলছে। আর ঠিক এই অবস্থাতেই কিন্তু ডাউলটাকে তৈরি করতে হবে। আপনারা যদি গ্যাসের চুলায় তৈরি করেন তাহলে কিন্তু আঁচটা বাড়িয়ে রাখতে হবে। আর মাছটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু নানু আবার এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিল। এইবার আর কিছুই করতে হবে না। এইবার 7 থেকে 8 মিনিটের মতো এটিকে রান্না করলে কিন্তু আমাদের রেসিপিটা একদম তৈরি। আর এই রেসিপিটা যে এতটা মজা, আপনারা শুধুমাত্র এই ডাল দিয়েই কিন্তু 2-3 প্লেট ভাত খেতে পারবেন। এতটা মজা ছিল এই ডাউলটা। তো একদম লাস্ট পর্যায়ে এসে এখানে জিরা বাটা অ্যাড করা হলো। তো চেষ্টা করবেন জিরা বাটা একদম লাস্ট পর্যায়ে দেওয়ার জন্য। এখানে জিরার গুঁড়ার পরিবর্তে কিন্তু জিরা বাটা ব্যবহার করা হয়েছে। তো সামান্য একটু জিরা গুঁড়ো ব্যবহার করা হয়েছিল, তো তার পরিবর্তে এখানে জিরা বাটাটাও ব্যবহার করা হয়েছে কিন্তু একদম লাস্ট পর্যায়ে। আর জিরা বাটা ব্যবহার করার পরে কিন্তু আর বেশিক্ষণ এটিকে রাখতে হয় না, প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত রাখলেই কিন্তু আমাদের এই রেসিপিটা একদম হয়ে যাবে। রেসিপিটা হয়ে গিয়েছে। তো এরপর নানু আমাদের জন্য মাংস তৈরি করেছিল। তো মাংসের উপকরণ তো আপনারা সবাই জানেন। তো এখানে এই মাংসের মধ্যে সকল উপকরণগুলোকে দিয়ে আমার নানু এটিকে রান্নায় বসিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দিল। তো মাংসের মধ্যে একে একে সকল মশলা কিন্তু দিয়ে দেওয়া হবে। সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো। আর জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো। আর একে একে কিন্তু সকল মশলাগুলো কিন্তু দেওয়া হয়েই গিয়েছে। তো এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো। আর লবণটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছেন সকল উপকরণগুলোকে দেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা যখন মাংসের মধ্যে সকল উপকরণগুলোকে এরকমভাবে দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের বেশি সুবিধা হবে মাংস রান্না করার সময়। তো চেষ্টা করবেন মাংস রান্না করার সময় মাংসর মধ্যে সকল উপকরণগুলোকে আগেই দিয়ে নেবেন। তো তারপর এখানে একটি এই হাঁড়ি বসিয়ে দিয়েছে। আর এর মধ্যেই কিন্তু মাংসটাকে তৈরি করা হবে। আর চুলার মধ্যে তৈরি করা মাংসের স্বাদটা কিন্তু একটু অন্যরকমই আসে। তো এখানে কিন্তু চুলার আগুনটা ধরিয়ে দেওয়া হলো। তো তারপর এখানে তেলটাকে দিয়ে দেওয়া হলো। আর তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এখানে দারচিনি, পেঁয়াজ এবং মরিচ দিয়ে দেওয়া হবে। সেজন্য তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেওয়া হলো। তো তারপর এখানে দারচিনি, পেঁয়াজ, মরিচ আর তেজপাতা দিয়ে দেওয়া হলো। তো এগুলো যখন একটু কালার চলে আসবে তখনই কিন্তু সেই মাংসটাকে দিয়ে দেওয়া হবে। আর যখনই এই পেঁয়াজগুলো একটু ব্রাউন কালারের হয়ে আসবে ঠিক তখনই কিন্তু মাংসগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনবরত নাড়া হচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো। আর মাংসগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে রাখা হয়েছিল। তো তারপর মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাংস রান্না তো কম বেশি সবাই জানেন। তো এখানে আমার আম্মু পানি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছে। সকল উপকরণগুলো নানু আগে দিয়ে দিয়েছিল আর আম্মু শুধু এগুলোকে জাল দিয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি দিয়েছে আর মাংসগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আলু দেওয়া হয়েছে, তো আলুটা স্কিপ হয়ে গিয়েছে। তো ঠিক এরকম ভাবেই মাংসটাকে তৈরি করতে হবে। আর মাংস রান্না তো সবাই পারেন, আর নানু বাড়ি গিয়ে আমার মাংস রান্নাটা বেশি মজা লাগে। আর নানু সবসময়ই আগে মাংসগুলোর মধ্যে উপকরণগুলোকে দিয়ে তারপর এরকম ভাবে মাংসটাকে রান্না করে। তো দেখতেই পাচ্ছেন মাংস রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এরপর নানু আমাদের জন্য রুট পিঠা তৈরি করেছিল। তো রুট পিঠা তো কম বেশি সবাই খেয়েছেন কিংবা কেউ কেউ খাননি। এটি হচ্ছে টাঙ্গাইলের একটি বিখ্যাত পিঠা। তো যখনই আমাদের নানু বাড়ি যাওয়া হয় তখনই নানু আমাদের জন্য এই রুট পিঠাটা তৈরি করে। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজাদার। এটি সাধারণত বিভিন্ন ধরনের মাংস, খাসির মাংস কিংবা গরুর মাংস দিয়ে তৈরি করা হয়। যদি এই পিঠাটার প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায়। তাই আজকে আমরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কিংবা ফলো করতে হবে।